বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 25 এবং 26 পৃষ্ঠার সমাধান দেব। তো এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। হালকা লাল, লাল এবং গাঢ় লাল তোমাদেরকে চিনতে হবে। গরম পানির সাথে চায়ের রং দিলে লাল হয়ে যাবে। এখন আমরা চলো শক্তি পূরণ করে নিই। এখানে দেখো পানির রং টি ব্যাগ ডুবানোর সাথে সাথে হালকা হলুদ বা কমলা রং ধারণ করবে। 1 মিনিট পর গাঢ় কমলা বা হালকা লাল হবে। 2 মিনিট পর লাল হবে। 5 মিনিট পর গাঢ় লাল হবে। এখন নিচে একটি ছক আছে 25 পৃষ্ঠায় দেখো। দেখার আগে তোমাদের এই বিষয়গুলো এইটা জানতে হবে। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় রংগুলো পানির সাথে মিশে গেছে। তো আমরা পরীক্ষাটা পরে দেখাবো ক্লাসের মাঝখানে। এখানে আমরা প্রথম ছকটি পূরণ করে শেষ। এখন দেখো 25 পৃষ্ঠার দ্বিতীয় ছকটা, নিচের ছকটা পূরণ করব। এবার আরেকটি পরীক্ষা করা দেখা যাক। একটি বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠা যে কোনো জায়গায় পেন্সিল বা আলপেন বা তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটো করলে বাতাস কিভাবে ফেটে বের হয়ে যায়। এবার বেলুনের পৃষ্ঠে একটুভাবে স্কচ টেপ লাগিয়ে নাও। তো স্কচ টেপের উপরে একইভাবে সামান্য দুটো ফুটো করে। আবার কি আগের মতো হঠাৎ করে বেলুন ফেটে যাচ্ছে নাকি আস্তে আস্তে বাতাস বের হয়ে যাচ্ছে আসে কেন? তোমাদের এই পর্যবেক্ষণে নিচে সব লিখে রাখো। তো আমরা একটা পরীক্ষা করতে হবে। পরীক্ষাটা আমরা এই শর্ট পূরণ করার পরে পরীক্ষাটা করে দেবো। তারপর আমরা 26 পৃষ্ঠায় চলে যাব। তো আমরা শর্টটা পূরণ করে নিয়ে শর্টটা বুঝে নিই। তারপর আমরা বেলুনের পরীক্ষাটা দেখাবো। এখানে দেখো সাধারণ অবস্থা ফুটো করলে কি হয় বা স্কচ টেপ লাগানোর পর ফুটো করলে কি হয় পিন দিয়ে, সেটা আমরা দেখবো। তো সাধারণভাবে করলে দ্রুত ফেটে যাবে, আর যদি ধীরে ধীরে বাতাস বের হবে। এটা হচ্ছে বাতাস বের হওয়ার প্রক্রিয়া, ধীরে না কি দ্রুত এটা বলা হয়েছে এখানে। এর কারণগুলো এখানে উল্লেখ করতে হবে। তো ছিদ্রের অংশের বাতাস আঘাত করে ছিদ্র প্রসারিত হয়ে বেলুন ছিঁড়ে যাবে বা ফেটে যাবে এখানে। তারপর দেখো ছিদ্রটি স্কচ টেপের কারণে সুরক্ষিত থাকে, বেলুন ছিঁড়ে যায় না, যার কারণে ধীরে ধীরে বাতাস বের হয়। হ্যাঁ, এই প্রক্রিয়াটা। চলো আমরা প্রক্রিয়াটি দেখে আসি। প্রক্রিয়াটি দেখে আমরা 26 পৃষ্ঠার সমাধানে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি বেলুন রয়েছি, বেলুনে এখানে টেপ লাগিয়েছি। এখানে যদি আমি সুই প্রবেশ করি তাহলে এটা ফুটে যাবে না, কারণ এখানে এই টেপের কারণে বাতাসের যে চাপ করবে, সে চাপের কারণে বাতাসের চাপ, ভিতরের যে বাতাসের চাপ, ওই চাপটা এই বেলুনকে ছিঁড়তে পারবে না, কারণ এখানে টেপ আছে। টেপের কারণে এটা সুরক্ষিত থাকবে। তো এখানে আমি একটা ছিদ্র করে দিব পিন দিয়ে, যার কারণে বাতাস আস্তে আস্তে বের হয়ে যাবে। এই বাতাস আস্তে আস্তে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই নিঃসরণ বলে। যে উচ্চ ঘনত্ব থেকে গ্যাসীয় পদার্থগুলো নিঃসরণ হয়ে যাবে। এখানে দেখো আমি একটা সুই দিয়ে এই একটা পিন নিয়েছি। এই যে পিন দেখো, এই যে এখানে একটা পিন নিয়েছি। এই তো এই যে দেখতে পাচ্ছি, পিন দিয়ে আমি এখন ছিদ্র করে দেব এই বরাবর। তখন এটা আস্তে আস্তে বাতাসটা বের হয়ে যাবে। এই যে একটা ছিদ্র করে দিছি, দেখো এই যে পিন ঢুকিয়ে দিছি। দেখো এই যে পিন সম্পূর্ণ ঢুকিয়ে দিছি, যার কারণে এটা ফুটতেছে না। এই যে দেখো পিনটা ঢুকিয়ে দেওয়ার পরেও এটা ফুটতেছে না, মানে বাতাস বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এই যে লেগে যাওয়ার পরে, সুইটা অন্য জায়গায় লেগে যাওয়ার পরে ফেটে গেছে। তো এই হচ্ছে যে এটা হচ্ছে বাতাসের চাপেই এটা ফেটে গেছে, অন্য জায়গায় লাগার কারণে পিনটা। তো কারণে বাতাসের চাপটা সুইয়ের ক্ষতস্থানে এমনভাবে চাপ প্রয়োগ করছে, যার কারণে বেলুনটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে ফেটে হয়ে গেছে, বেলুনটা ফুটে গেছে। এখানে দেখো একটা আমরা গ্লাস নিলাম আর কিছু হলুদ নিলাম। এখন আমরা হলুদগুলো এই গ্লাসের আগে পানি দেবো, তারপরে হলুদ দিব। এখন এই যে 1 গ্লাস পানি ঢেলে নিই। তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, এই যে আমি একটু পানি নিলাম, এই যে এখানে দেখো নেওয়ার পরে এখানে একটু হলুদ ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে দেখবো যে কি হচ্ছে। এই যে দেখো হলুদগুলো পানির সাথে মিশে যাচ্ছে। হ্যাঁ, আমি বেশি লাড়া দিইনি, হলুদগুলো পানির সাথে মিশে যাচ্ছে। তো এখন যদি আমি হলুদটা একটু, এই যে দেখো পানিটা পুরো হলুদ হয়ে গেছে। তো এটা কিন্তু এই যদি একটু নেড়ে নেই কোনো চামচ দিয়ে, এই দেখো এখন যদি আমি এটা একটু নেড়ে নেই তাহলে আর কি ভালোভাবে মিশে যাবে। এখন আমরা দেখবো যে পানিটা একটু হলুদ হয়ে গেছে। হ্যাঁ, পানি সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। এই যে
পানি এই হলুদগুলো পানির সাথে সম্পূর্ণ সবগুলো পানির সাথে মিশে গেল, পানির কণাগুলোর সাথে মিশে গেল। তো এটা হচ্ছে যে কোনো মাধ্যমে মানে মাধ্যম হচ্ছে যে আমি যদি পানি ধরি, তো এই পানির মধ্যে কঠিন বস্তু, এটা হচ্ছে কঠিন বস্তু, এখন কঠিন তরল বা বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বেপন বলে। তো এটা যেহেতু কঠিন বস্তু, যেহেতু এটা এখানে পাউডার করা আছে হলুদ, এটা হচ্ছে কঠিন বস্তু আর এটা হচ্ছে তরল। তরলকে যদি আমি মাধ্যম ধরি, কঠিন বস্তু সমভাবে পানির সাথে মিশে গেছে। তো এই যে মিশে যাওয়া, হ্যাঁ, এই মিশে যাওয়াকে বেপন বলে। এই বেপনের সংজ্ঞা তোমরা বুঝতে পারবা যে কঠিন বস্তু যদি কোনো মাধ্যমে বা যে কোনো বস্তু হোক যদি কোনো মাধ্যমে সমভাবে পরিবর্তিত হয়ে যায় বা মিশে যায়, তাহলে এটা বেপন হবে। এখন আমরা 26 পৃষ্ঠায় আছি। তো 26 পৃষ্ঠায় আমরা সময় নষ্ট না করে আমরা শুধু প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো প্রথমে যেটা বলা হয়েছে, এখানে ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে তোমাদের জানতে হবে। এই যে এখানে ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে জানতে হবে। তো আমরা তো ব্যাপন নিঃসরণ সম্পর্কে জানলাম। এখন আমরা নিচের সংজ্ঞাগুলো লিখবো। এখানে খালি জায়গায় সংজ্ঞা। 1 নাম্বার হচ্ছে ব্যাপন হচ্ছে বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়ার প্রক্রিয়া। 2 নাম্বার সরু ছিদ্র পথে কোনো গ্যাসীয় অণুসমূহের উচ্চচাপ স্থান থেকে নিম্নচাপের স্থানে দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তো আমরা নিঃসরণ প্রক্রিয়াটা এবং ব্যাপন প্রক্রিয়া দুটোই দেখলাম। এখন আমরা নিচে আরেকটা সংজ্ঞা পড়বো, ব্যাপনের আরেকটি সংজ্ঞা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তো ব্যাপনের দুটি সংজ্ঞা দিয়ে দিলাম। এখন আমরা যেটা এখানে 26 পৃষ্ঠায় আরো কাজ আছে, সেগুলো একটু দেখে নিই। এই যেখানে দেখো, এখানে গলন, স্ফুটন, পতন এবং ঊর্ধ্বপতন পদার্থের যে গলনাঙ্ক বা তরল হওয়ার বা বায়বীয় হওয়ার, বাষ্পীয় হয়ে যাওয়া, এই ধরনের প্রক্রিয়াগুলো আমরা এখন দেখব। তো কঠিন পদার্থের অবস্থা, তরল এবং বায়বীয় পদার্থের অবস্থাগুলো দেখে ক্লাসটি শেষ করে দিব। চলো আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ লোহা, তামা, পিতল বিভিন্ন ধরনের পদার্থ দেখা যাচ্ছে। এগুলো মূলত কঠিন বস্তু। যেগুলো শক্ত যে কোনো জিনিস সবগুলোই কঠিন বস্তুর উদাহরণ। তো এগুলো সব ধরনের, এই ধরনের যে বস্তুগুলো দেখতে পাবে এগুলো সবই মাটি বলো, তারপর গাছ বলো, এগুলো সবই কঠিন বস্তুর উদাহরণ। বা পাথর হতে পারে, ইট হতে পারে, সবগুলোই কঠিন বস্তুর উদাহরণ। এখানে দেখতে পাচ্ছ তেল, তরল বস্তু। এখানে দেখতে পাচ্ছ মধু তরল বস্তু, তরল পদার্থ। তো মধু হচ্ছে তরল পদার্থ। এই যে তেল, পানীয় তরল বস্তু। একটা তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় পানি তরল থাকবে। বেশি তাপমাত্রা হলে আবার বাষ্পীয় হয়ে যাবে, বায়বীয় হয়ে যাবে। আবার যদি কম তাপমাত্রা হয় বরফ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পানি একটা 0 থেকে 60-70 ডিগ্রি পর্যন্ত তরল থাকে। বেশি 100 ডিগ্রি পার হয়ে গেলে বাষ্পীয় হতে থাকে। 100 ডিগ্রি হলে তো তরল পদার্থ হচ্ছে পানি, তেল, মধু, এই জাতীয় যেসব তরলের মতো দেখতে পাবে পানির মতো, সেগুলো হচ্ছে তরল পদার্থ। যেসব বস্তু কোনো পাত্রে রাখলে এরকম মরে যাবে বা এরকম, এই ধরনের বস্তু হচ্ছে গ্যাসীয় পদার্থ। এখানে কার্বন ডাইঅক্সাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে কালো ধোঁয়া বা সাদা ধোঁয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মানে হাইড্রোজেন গ্যাসে দেখতে সাদা, কার্বন ডাইঅক্সাইড যখন বের হয়ে যাবে তখন সাদা দেখা যাবে। আর বদ্ধ অবস্থায় স্বচ্ছ দেখা যাবে, কোনো রং থাকবে না। তো যেগুলো হচ্ছে যে উড়ে চলে যাবে সেগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। পানিকে যদি তুমি এরকম হিট দাও, তরল পানি বাষ্পীয় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তরল থেকে সে বাষ্পীয় হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় পদার্থের ঊর্ধ্বপতন, স্ফুটন। হ্যাঁ, এই যে পদার্থের ঊর্ধ্বপতন। তো এরকম পানিকে তুমি যদি কোনো পাত্রে রেখে হিট দাও, তাপ দাও, পানি অবশ্যই বের হয়ে আসবে গ্যাসীয় পদার্থ হয়ে। তো এটাই হচ্ছে যে বাষ্পীয় বাষ্পীয় হওয়ার প্রক্রিয়া, বা পদার্থের ঊর্ধ্বপতন বলো, স্ফুটন বলো, এরকম। তো সকল পদার্থ এরকম তাপমাত্রায় তিনটি অবস্থায় পরিবর্তন হয়: কঠিন থেকে তরল, তরল থেকে এবং বাষ্পীয় হয়ে যায়। তিনটি অবস্থায় হয়। এখানে দেখো 0 সেলসিয়াসের নিচে যদি থাকে, তাহলে যে বাম পাশে যে এই 3টা টুকরা দেখতে পাচ্ছ, এটা বরফের টুকরা যদি ধরি, তাহলে পানি কঠিন পদার্থ বরফ হয়ে থাকবে মাইনাস তাপমাত্রায়। অথবা 0 ডিগ্রির নিচে থাকলে, যখন 0 ডিগ্রি অথবা 0 ডিগ্রির উপরে চলে আসবে, তখনই পাত্রের ডান পাশে দেখো এরকম তরল হিসেবে থাকবে, অর্থাৎ পানির কণাগুলো কাছাকাছি কাঁপতে থাকবে। আর তোমার কাছাকাছি থেকে একটু, আর কঠিন পদার্থ বাম পাশে যে কঠিন পদার্থ দেখতে পাচ্ছ, এখানে পদার্থের কণাগুলো
উম, তেমন খুবই কাছাকাছি থাকবে এবং পদার্থের গতি খুব কম থাকবে, কিন্তু তরলে তার চেয়ে একটু বেশি থাকবে, দূরে সরে যেতে থাকবে। আর উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছ, 100 ডিগ্রি তাপমাত্রার পরে, 100 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রার পরে পানি উপরে ভেসে যাবে। মানে পানির কণাগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে চলে যাবে, যার কারণে একটা নির্দিষ্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে পানিটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তো এই হচ্ছে যে পদার্থের তিনটি অবস্থা: কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা।